কৌশলগত বাস্তববাদী চিন্তাবিদ হিসেবে, যিনি নীরবে ঠান্ডা মাথায় বিশ্বমঞ্চে ভারতের ভাষা বদলে দিচ্ছেন। একটা কক্ষ, চারপাশে বিশ্বের ক্ষমতাধর দেশের প্রতিনিধিরা বসে আছে। প্রশ্নের তীর ছুটছে একের পর এক। সাংবাদিক জিজ্ঞেস করছে, ভারত কি পশ্চিমের সঙ্গে নাকি পূর্বের সঙ্গে? আর তখন এক ব্যক্তি শান্ত, ঠান্ডা, ধারালো কণ্ঠে বললেন, ইন্ডিয়া উইল ডু হোয়াট ইজ ইন্ডিয়ানস ইন্টারেস্ট। এই এক বাক্যই বদলে দিল ভারতের কূটনৈতিক ভাষা। এই মানুষটি আর কেউ নন, এস জয়শঙ্কর। কিন্তু প্রশ্ন হলো, কেন তাকে বলা হয় ভারতের সবচেয়ে আনকনভেনশনাল ফরেন মিনিস্টার? কেন তার কূটনীতি এত আলাদা, এত সরাসরি, এত বিতর্কিত, অথচ কার্যকর? আজকের এই ডকুমেন্টারিতে আমরা প্রবেশ করব এমন এক কূটনীতিকের মানসিক জগতে, যিনি রাজনীতিবিদ নন, তবুও রাজনীতির সবচেয়ে কঠিন মঞ্চে দাঁড়িয়ে বিশ্বকে নতুন ভাষায় ভারতের অবস্থান বোঝাচ্ছেন। এটি শুধু একজন মন্ত্রীর গল্প নয়, এটি ভারতের নতুন কূটনীতির গল্প। এটি শক্তি, বাস্তববাদ এবং ইন্ডিয়া ফার্স্ট দর্শনের গল্প। তো একজন রাজনীতিবিদ নন, একজন কূটনীতিক। ক্ষমতার করিডোরে অস্বাভাবিক উত্থান। ভারতের ইতিহাসে অধিকাংশ পররাষ্ট্রমন্ত্রী এসেছেন রাজনৈতিক দল থেকে। তারা ছিলেন সংসদীয় রাজনীতির মানুষ, দলের মতাদর্শে গড়া নেতৃত্ব। কিন্তু এস জয়শঙ্কর ক্ষেত্রে গল্পটা ভিন্ন ছিল। তিনি সরাসরি ভারতীয় কূটনৈতিক পরিষেবা বা আইএফএস থেকে উঠে এসে দেশের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, যা কার্যত নজিরবিহীন। এটি শুধু একটি নিয়োগ নয়, বরং একটি সিস্টেমেটিক শিফট। 1977 সালে তিনি যোগ দেন ইন্ডিয়ান ফরেন সার্ভিসে। তার মানে যখন অনেক ভবিষ্যৎ রাজনীতিবিদ রাজনৈতিক ছাত্র সংগঠনে ব্যস্ত, তখন জয়শঙ্কর শিখছিলেন বাস্তব বিশ্ব রাজনীতির খেলা। তিনি ছিলেন একজন ক্যারিয়ার ডিপ্লোম্যাট। তিনি ক্ষমতা অর্জন করেননি ভোটের মাধ্যমে, তিনি অর্জন করেছেন দর কষাকষি, আলোচনার টেবিল এবং আন্তর্জাতিক সংকটের মধ্য দিয়ে। এই বিষয়টাই তাকে করে তোলে আনকনভেনশনাল। কারণ একজন রাজনীতিবিদ সাধারণত কথা বলেন ভোট ব্যাংক মাথায় রেখে, কিন্তু একজন কূটনৈতিক কথা বলেন কৌশল মাথায় রেখে। এবং এখানেই জন্ম নেয় তার আলাদা স্টাইল। কম আবেগ, বেশি বাস্তবতা। কম আদর্শবান, বেশি স্বার্থকেন্দ্রিক কূটনীতি। তো ওয়াশিংটন ও বেজিং, বিশ্ব শক্তির কেন্দ্রে তার কূটনৈতিক প্রশিক্ষণ। এস জয়শঙ্করের কূটনৈতিক যাত্রা সাধারণ ছিল না। তিনি এমন দুই রাজধানীতে রাষ্ট্রদূত ছিলেন যেগুলো বিশ্বের ভূরাজনীতির কেন্দ্র, ওয়াশিংটন এবং বেইজিং। তিনি ছিলেন ভারতের রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রে ও চীনে, এবং এই অভিজ্ঞতা তাকে দিয়েছে এমন একটি দৃষ্টিভঙ্গি যা খুব কম নীতি নির্ধারকের কাছে আছে। যখন তিনি চীনে রাষ্ট্রদূত ছিলেন, তখন ভারত চীন সম্পর্ক ছিল উত্তেজনাপূর্ণ। সীমান্ত বিরোধ, কৌশলগত সন্দেহ এবং অর্থনৈতিক ভারসাম্যহীনতা, সব মিলিয়ে এক জটিল সম্পর্ক। এই সময়ে তিনি খুব কাছ থেকে দেখেছেন চীনের কূটনৈতিক মনস্তত্ত্ব। চীনের স্ট্যাপেল ভিসা ইস্যু থেকে শুরু করে সীমান্ত উত্তেজনা, সবকিছুর ভেতরের বাস্তবতা তিনি জানতেন ফার্স্ট হ্যান্ড। এটি তাকে পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে এক ভিন্ন সুবিধা দেয়। তিনি শুধু রিপোর্ট পড়ে সিদ্ধান্ত নেন না, তিনি সিস্টেমকে ভেতর থেকে চেনেন। একইভাবে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে তিনি প্রত্যক্ষ করেন আমেরিকার নীতি নির্ধারণের জটিল প্রক্রিয়া। তিনি দেখেছিলেন কিভাবে কংগ্রেস, পেন্টাগন এবং হোয়াইট হাউস একসাথে কাজ করে। এই অভিজ্ঞতার ফলাফল একজন এমন পররাষ্ট্রমন্ত্রী যিনি কূটনীতিকে তত্ত্ব হিসেবে নয়, বাস্তব যুদ্ধক্ষেত্র হিসেবে দেখেন। তো ইন্ডিয়া ফার্স্ট আদর্শবাদ নয়, কৌশলগত স্বার্থের নতুন দর্শন। এস জয়শঙ্কর কূটনীতির মূল দর্শন স্পষ্ট, ইন্ডিয়া ফার্স্ট। এটি শুনতে সাধারণ মনে হলেও এর ভেতরে রয়েছে এক গভীর কৌশলগত পরিবর্তন। তার বই দ্য ইন্ডিয়া ওয়ে তিনি বলেন, বিশ্ব এখন আর একমেরু নয়, এটি একটি মাল্টিপোলার ওয়ার্ল্ড। অতীতে ভারত প্রায়শই নন অ্যালাইনমেন্ট নীতির মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু জয়শঙ্করের কূটনীতি নন অ্যালাইনমেন্ট থেকে মাল্টি অ্যালাইনমেন্টে রূপান্তর ঘটায়। অর্থাৎ ভারত একসাথে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে, রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখবে, চীনের সঙ্গে প্রতিযোগিতা করবে এবং গ্লোবাল সাউথ নেতৃত্ব দেবে। এটি ঐতিহ্যগত কূটনীতির তুলনায় অনেক বেশি বাস্তববাদী। সমালোচকরা বলেন এটি এক ধরনের ক্যালকুলেটেড ন্যাশনালিজম, সমর্থকরা বলেন এটি স্ট্র্যাটেজিক অটোনমি।
সরাসরি, ধারালো এবং প্রায় নির্মম কূটনৈতিক ভাষা। ভারতের কূটনীতি দীর্ঘদিন ধরে পরিচিত ছিল নরম ভাষা, কূটনৈতিক ভারসাম্য এবং সাবধানী বক্তব্যের জন্য। কিন্তু এস জয়শঙ্কর এই সংস্কৃতিকে আংশিকভাবে ভেঙে দেন। আন্তর্জাতিক ফোরামে তার বক্তব্য প্রায়শই সরাসরি, তীক্ষ্ণ এবং আদর্শ বিশ্বাসী। একবার ইউরোপীয় সমালোচনার জবাবে তিনি বলেন, ইউরোপ হ্যাজ টু গ্রো আউট অফ দ্য মাইন্ডসেট দ্যাট ইউরোপিয়ানস প্রবলেম আর নট ওয়ার্ল্ডস প্রবলেম। এই বক্তব্য ভারতের কূটনীতিতে আগে খুব কম শোনা গেছে। এটি তাকে জনপ্রিয় করেছে দেশীয় দর্শকদের মধ্যে, কিন্তু একই সাথে তাকে করেছে বিতর্কিত আন্তর্জাতিক মহলে। চীন নীতি, সংঘর্ষ, বাস্তববাদ এবং শক্ত বার্তা। ভারত চীন সম্পর্ক জয়শঙ্করের কূটনীতির সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি। বিশেষ করে ডোকালাম এবং লাদাখ উত্তেজনার পর ভারতকে এক নতুন কৌশল নিতে হয়। জয়শঙ্করের অবস্থান ছিল স্পষ্ট, সীমান্তে শান্তি ছাড়া সম্পর্ক স্বাভাবিক হতে পারে না। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তন। আগে অর্থনৈতিক সম্পর্ক এবং সীমান্ত সমস্যা আলাদা করে দেখা হতো, কিন্তু তার সময় এই দুই বিষয়কে একসাথে যুক্ত করা হয়। সমালোচকরা বলেন এই অবস্থান চীন ভারত সম্পর্ককে আরও কঠোর করেছে, কিন্তু সমর্থকরা বলেন এটি ভারতের কৌশলগত আত্মসম্মান রক্ষা করেছে। ঐতিহ্যগত পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তার তীব্র বৈপরীত্য। ভারতের অতীত পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে যেমন ছিলেন অটল বিহারী বাজপেয়ী, একসময় পররাষ্ট্রমন্ত্রী, তারা ছিলেন রাজনৈতিক নেতা। তাদের কূটনীতি ছিল রাজনৈতিক অভিজ্ঞতা নির্ভর, কিন্তু জয়শঙ্করের কূটনীতি হল পেশাদার আলোচনার উপরে ভিত্তি করে। একজন রাজনীতিবিদ ভাবেন জনমত নিয়ে, আর একজন কূটনৈতিক ভাবেন আন্তর্জাতিক শক্তির ভারসাম্য নিয়ে। এই পার্থক্যই তার নীতিকে করেছে অপ্রচলিত। বিতর্ক, সমালোচনা এবং ম্যাসকুলার ডিপ্লোম্যাসি তত্ত্ব। জয়শঙ্করের কূটনীতিকে অনেকেই বলেন মাস্কুলার ডিপ্লোম্যাসি, অর্থাৎ নরম কূটনীতির বদলে শক্তিশালী অবস্থান। সমালোচকদের মতে তিনি কখনো কখনো অতিরিক্ত সরাসরি, তার বক্তব্য পশ্চিমা শক্তিগুলোর প্রতি কখনো প্রতিরক্ষামূলক, কখনো আক্রমণাত্মক। কিছু বিশ্লেষক বলেন এই স্টাইল ভারতের ঐতিহ্যগত কূটনৈতিক নমনীয়তাকে কমিয়ে দিয়েছে। আবার অন্যরা বলেন এই স্টাইল ভারতের নতুন আত্মবিশ্বাসের প্রতিফলন। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ভারতের অবস্থান না সম্পূর্ণ পশ্চিমের পক্ষে, না রাশিয়ার বিরুদ্ধে, ছিল তার বাস্তববাদী কূটনীতির একটি বড় উদাহরণ। নতুন বিশ্ব ব্যবস্থায় ভারতের ভূমিকা পুনর্নির্ধারণ। আজকের বিশ্ব আর শীতল যুদ্ধের মতো নয়, এটি বহুমেরু, জটিল এবং প্রতিযোগিতামূলক। জয়শঙ্কর এই বাস্তবতাকে স্বীকার করে ভারতের পররাষ্ট্রনীতিকে পুনর্গঠন করেছেন। তার মতে ভারতকে রুল টেকার নয়, রুল শেপার হতে হবে। এটি একটি উচ্চাকাঙ্ক্ষী ধারণা এবং একই সঙ্গে ঝুঁকিপূর্ণ, কারণ বিশ্ব রাজনীতিতে অ্যাসার্টিভ অবস্থান মানে বেশি দায়িত্ব, বেশি চাপ এবং বেশি নজরদারি। তিনি কি সত্যি ভারতের সবচেয়ে আনকনভেনশনাল ফরেন মিনিস্টার? শেষ পর্যন্ত প্রশ্নটি রয়ে যায়, এস জয়শঙ্কর কি শুধু একজন দক্ষ কূটনীতিক, নাকি তিনি ভারতের পররাষ্ট্রনীতির নতুন স্থপতি? তার অস্বাভাবিক উত্থান, সরাসরি ভাষা, বাস্তববাদী কৌশল এবং ইন্ডিয়া ফার্স্ট দর্শন সবকিছু মিলিয়ে তিনি নিঃসন্দেহে ভারতের কূটনৈতিক ইতিহাসে এক ব্যতিক্রমী চরিত্র। তিনি রাজনীতিবিদ নন, কিন্তু রাজনীতির কেন্দ্রে তিনি কূটনীতিক, কিন্তু জনমতের আইকন। সম্ভবত এটাই তার সবচেয়ে বড় রহস্য। একটি যুগ যেখানে বিশ্ব দ্রুত বদলাচ্ছে, সেখানে ভারতের কণ্ঠও বদলাচ্ছে, আর সেই কণ্ঠের প্রধান স্থাপত্যি হিসেবে এস জয়শঙ্কর ইতিহাসে হয়তো স্মরণীয় হবেন। একজন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নয়, বরং একজন কৌশলগত বাস্তববাদী চিন্তাবিদ হিসেবে, যিনি নীরবে ঠান্ডা মাথায় বিশ্বমঞ্চে ভারতের ভাষা বদলে দিচ্ছেন।